নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আজ আমার অতিথি দীর্ঘ 5 দশকেরও বেশি সময় ধরে যিনি রাজনীতির অঙ্গনে আছেন এবং এখনো পর্যন্ত নিজের স্বচ্ছ ভাবমূর্তি ধরে রাখতে পেরেছেন, কাছের মানুষ, কাজের মানুষ ইমেজটাকেও রক্ষা করেছেন। 5 দশকের বেশি অবাম রাজনীতি করার পর, মানে প্রথমে কংগ্রেস, তারপরে তৃণমূল কংগ্রেস, 2024 সালের গোড়ার দিকে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন তিনি এবং যোগ দিয়েই উত্তর কলকাতা কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন। আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না আমি কার কথা বলছি? তিনি হলেন তাপস রায়। আমার সব প্রশ্নের খোলাখুলি জবাব দেওয়ার জন্য তাপস বাবু রয়েছেন আজ আমার সঙ্গে। তাপসদা, দীর্ঘ 5 দশকেরও বেশি তোমার রাজনৈতিক জীবন। 75 সালে জরুরি অবস্থা যে বছর ডিক্লেয়ার হয়, কেমিস্ট্রিতে অনার্স নিয়ে সেন্ট পলস কলেজ থেকে পাশ করেছো। তার আগে থেকেই তোমার রাজনীতিতে দীর্ঘদিন ধরে কংগ্রেস ঘরানার রাজনীতিতে তুমি। তারপর 5 দশক পেরিয়ে যাওয়ার পর নরেন্দ্র মোদীর সৈনিক হিসাবে বিজেপিতে যোগদান করেছ। সাংস্কৃতিক কোনো পরিবর্তন কি লক্ষ্য করছো? কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের যে একটা সংস্কৃতি আর বিজেপির যে একটা সংস্কৃতি, এই দুটোর মধ্যে কোনো মৌলিক একটা তো বিষয়টা হলো যে ভারতবর্ষের যে একটা কৃষ্টি এবং সংস্কৃতি, রাষ্ট্রবাদী, জাতীয়তাবাদ, সনাতন ধর্ম, এগুলো আর মানুষ হওয়ার জন্যে, সমাজ সেবা করার জন্যে, রাজনীতি করার জন্যে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি ছাড়া আর কোনো দল নেই। পরিষ্কার কথা। বাংলায় যে পরিস্থিতি বা ভারতবর্ষে আসমুদ্র হিমাচল, তো একটা মোদিজির আবেগে সব ভাসছে এবং বেশ কিছু স্বাধীনতার পর মানুষের যে আকাঙ্ক্ষা, আশা, আরাধ্য কাজ, সেগুলো উনি করেছেন। তাদের সেই আশা আকাঙ্ক্ষাকে রূপ দিয়েছেন। আর এটা ঘটনা যে এই মুহূর্তে মোদিজি ধারে পাশে, ভারতবর্ষে শুধু নয়, ভারতবর্ষের বাইরেও উনি এই মুহূর্তে বিশ্ব নেতা। তাপসদা, তোমাদের রাজনৈতিক জীবনের উষা লগ্ন থেকে একেবারে ছাত্র অবস্থায়, তখন তোমরা ইন্দিরা গান্ধীকে দেখেছো। আমার আসলে রাজনীতিতে আসাটাই, এই যে আকর্ষণটা, টানটাই আমার ওই প্রিভি পার্স অ্যাবলিশন, বাংলাদেশ লিবারেশন, কোল ন্যাশনালাইজেশন, ব্যাংক ন্যাশনালাইজেশন, আর ওইরকম একটা মানে ডাইনামিক লিডারশিপ, এসব দেখেই আমি কিন্তু সক্রিয় রাজনীতিতে অ্যাট্রাক্টেড হয়েছিলাম। তার আগে আমার পরিবারের সকলেই কংগ্রেস সমর্থক ছিলেন, কিন্তু সক্রিয় রাজনীতিতে কেউ ছিলেন না। ইন্দিরা গান্ধীর একটা ইমেজ ছিল যে আয়রন লেডি, হ্যাঁ, আর মোদিজি একটা আয়রন ম্যান। তাহলে দুজনের মধ্যে কম্পেয়ার করলে 10-এর মধ্যে কাকে কত দেবে? না, ইন্দিরাজি, আমি তো বললাম ইন্দিরাজিকে দেখে সক্রিয় রাজনীতিতে আসা, আর মোদিজিকে দেখে বিজেপিতে আসা। তাহলে এই মুহূর্তে কোনো কম্পারিজনে তুমি যেতে চাইছো না? কোনো কম্পারিজন অ্যাজ সাচ সেটা হয়ও না। ইন্দিরাজির সময়, আজকের দিনে দাঁড়িয়ে বিশ্ব রাজনীতি, ভারতবর্ষের প্রেক্ষাপট, এসবে দাঁড়িয়ে এখন মোদিজি ছাড়া যশস্বী প্রধানমন্ত্রী। একটা ধারণা হচ্ছে, আমি কর্ণাটকে মোদিজির একটা সভা খুব মন দিয়ে শুনলাম। তাতে তিনি বলছেন যে কংগ্রেসের শাহজাদা, মানে উনি নাম না করে রাহুলকে বলেন, যে বলছে রাজা মহারাজারা গরিবের জমি কেড়ে নিয়েছিল, অত্যাচার করেছে। মোদিজি বলছেন
রাহুল গান্ধী রাজা মহারাজার কথা বলতে পারেন, কিন্তু নবাব সুলতান বাদশাদের কথা উল্লেখ করেন না। অনেকে বলছেন যে প্রবল চাপের মুখে পড়ে বিজেপি তার পুরনো যে অবস্থান, ধর্মীয় মেরুকরণ, পোলারাইজেশন, সেই রাস্তায় চলে গেছেন। নবাব সুলতানের সঙ্গে রাজা বাদশার তুলনা, অর্থাৎ ভোট ব্যাংক পলিটিক্স করে কংগ্রেস, সেটাকেই উল্লেখ করছেন এবং বলছেন যে ওরা একটা বিশেষ সম্প্রদায়কে তুষ্ট করার রাজনীতি। সেটা একেবারেই যথার্থ, সেটা একেবারেই যথার্থ, যেটা হওয়া উচিত না। কিছু ভুল ত্রুটি করে গেছেন রাজনীতির জন্য, ভোট ব্যাংকের জন্য, ভোটের জন্য। তাই তো আজকে সর্বভারতীয় ক্ষেত্রে হোক, বাংলার ক্ষেত্রে হোক, আমরা তো প্রত্যক্ষ করছি কংগ্রেসের অবস্থা, কংগ্রেসের ল্যাক অফ লিডারশিপ দীর্ঘদিন ধরে। তাই জন্য দাঁড়াতে পারলো না আর কি, কংগ্রেস ভেঙে চলেছে। তাহলে কংগ্রেসের যদি একটা শক্তিশালী নেতৃত্ব থাকতো, আর তৃণমূল কংগ্রেসের মতো একটা দল রাজমহল পাহাড়ের ওপারে যে ভারতবর্ষ, যেখানে যার কোনো অস্তিত্ব পর্যন্ত নেই, যেখানে আপনি বা তুমি মানে একটা সাফোকেশনের মধ্যে ভুগছিলে, কংগ্রেস যদি শক্তিশালী নেতৃত্ব থাকতো, তাহলে কি কংগ্রেসই তোমার প্রথম পছন্দ হতো? না, কংগ্রেস যদি শক্তিশালী নেতৃত্ব থাকতো তাহলে তো কংগ্রেস ভেঙে তৃণমূলই হতো না। তাহলে তো তৃণমূল করারই প্রশ্ন আমার কেন কারুরই, আমার আগে যারা প্রথম দিন থেকে জয়েন করেছে, আমার আগে যারা জয়েন করেছে, তাহলে তো সে প্রশ্নটাই উঠতো না। সেখানেও তো কংগ্রেস লিডারশিপ ব্যর্থ সিপিএম এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে বা সাস্টেন মুভমেন্ট করতে। সেটাও তো একটা বিষয়। তাপসদা, উত্তর কলকাতা লোকসভা কেন্দ্র, যেটা 2009 সালে আত্মপ্রকাশ করে, তার আগে উত্তর পূর্ব, উত্তর পশ্চিম ছিল। এখানে হীরেন মুখার্জির মতো মানুষ কলকাতা উত্তর পূর্ব, অশোক সেন, হীরেন মুখার্জি, নর্থ ওয়েস্টে অশোক সেন, নর্থ ইস্টে হীরেন মুখার্জি, মেঘনাথ সাহ বোধহয় একবার প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, মোহিত মৈত্র করেছিলেন। 2009 থেকে এই কেন্দ্রের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। আমি নিজে কলকাতা উত্তর কেন্দ্রের ভোটার। আমি বাতাসে একটা অন্যরকম গন্ধ পাচ্ছি। একটা কথা আছে, চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট। মানুষ বলছেন পরিবর্তন হয়তো হতে পারে, হয়তো না, চেঞ্জ ইজ ইনএভিটেবল হিয়ার ইন কলকাতা উত্তর। এই আত্মবিশ্বাসের কারণ কি? এই আত্মবিশ্বাসের কারণ হচ্ছে যে ওনার এই সুখী রাজনীতি, সুখের রাজনীতি, উনি সুখের পায়রা। কোনোদিন কোনো আন্দোলনের উনি প্রোডাক্ট নন। আমরা যারা আন্দোলনের প্রোডাক্ট, আমরা সংগঠন করেছি, আমরা পরিশ্রম করেছি, আমরা প্রোডাক্ট অফ প্রিভিলেজ একেবারেই। মানে প্রিয়রঞ্জন দাস মুন্সি, আর পরের দিকে মমতা বন্দ্যোপাধ্যায়, আর মাঝখানে যদি ওই প্রণব দাস সোমেনদা না থাকতো, ওনার রাজনৈতিক জীবন কি হতো তার ঠিক নেই। কারণ উনি কখনোই পরিশ্রম করে কোনো পলিটিক্স করেননি, এই হচ্ছে ব্যাপার। উনি কখনো কোনো দলের কাজে আসেননি, মানুষের কাজে আসেননি, কর্মীদের কাজে আসেননি। আজকেও ঠিক তেমনি মমতা ব্যানার্জিরও কোনো কাজে আসে, মাঝে তো চলেও গেছিলেন 6-7 বছর, হ্যাঁ, এবং বলেছিলেন তো যে তৃণমূলটা টিকবে তো। 6 মাস আমাকে 6 বছরের জন্য সাসপেন্ড করা হলো। ওরা স্বামী স্ত্রী মিলে কদর্য ভাষায় তৃণমূলকে এবং মমতা ব্যানার্জিকে আক্রমণ করেছিলেন, এটা সর্বজন বিদিত। কিন্তু যা এখানকার যে কম্পোজিশন, 21% কাছাকাছি সংখ্যালঘু ভোট, এতগুলো কাউন্সিলর, তারপরেও আপনার এই আত্মবিশ্বাসের কারণটা কি? আত্মবিশ্বাসের কারণ হলো যে এবার তৃণমূলকে মানুষ ভোট দেবে না, এবং আর তার থেকেও বেশি যেটা আমার অ্যাডভান্টেজ, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে মানুষ ভোট দেবে না। কারণ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে পায় না মানুষ, কর্মীরা পায় না, সাধারণ মানুষ পায় না। উনি এমপি ল্যাড, যেটা মেম্বার পার্লামেন্টে যে লোকাল এরিয়া ডেভেলপমেন্টের জন্য যে টাকা, সেই টাকা খরচা করতে পারেন না। এটা অদ্ভুত আমার মনে হয়। এরকম একজন সাংসদ 2009 থেকে 2014 2,41 লক্ষ টাকা খরচা করতে পারেনি। 2014 থেকে 2019 থেকে 2024 2,79 লক্ষ টাকা খরচা করতে পারেনি। তারপরে উনি এই যে গরম পড়েছে,
এতে খুব প্রবলেম ওনার সুখী মানুষ তো সুতরাং বাড়িতে থেকে না বলে দেওয়া, দেখা না করা, এবং গত যে 5 বছরের যে টেনিয়ারটা গেল সেখানে ওনার পার্লামেন্টের ভূমিকা প্রশংসা করার মতন নয়। কম গেছেন, কম ডিবেটে যোগদান করেছেন, একটাও প্রাইভেট বিল নেই, কোনো কিছু নেই। সবচেয়ে বড় কথা, এখন যে উনি উত্তর কলকাতা নিয়ে বা বাংলা নিয়ে অনেক কিছু কথা বলবেন তো মানুষের কাছে, সেই মানুষের কাছে আমি প্রশ্ন রাখছি, সুযোগ পেলে জিজ্ঞাসা করবেন যে 5 বছরে একটা বার 2, 3, 4 নয়, একটা প্রশ্ন কেন উত্তর কলকাতার মানুষের হয়ে করেননি? একটা প্রশ্ন কেন বাংলার মানুষের হয়ে করেননি? সেই মানুষটা আজকে আপনাদের ভোট চাইছে, আসছে, সাবধান। তাপসদা, আপনি ইন্দিরা গান্ধীর কথা বললেন, বাংলাদেশ মুক্তিযুদ্ধ, রাজন্য ভাতা বিলোপ, কয়লা খনি জাতীয়করণ, ব্যাংক জাতীয়করণ। আপনার নিশ্চয়ই মনে আছে 69 সালে ভারতবর্ষের রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল। অফিসিয়াল কংগ্রেসের প্রার্থী ছিলেন নীলাম সঞ্জীব রেড্ডি। তুমি যে কথা বলতে চাইছো, ভোটের ডাক দিয়ে অলরেডি আমি বিবেক ভোটের ডাক দিয়েছি। সর্বস্তরের মানুষকে আমি বলছি যে কলকাতা উত্তরকে সাপ মুক্ত করতে, রাহু মুক্ত করতে, দল মত ধর্ম বর্ণ পতাকার গোড়ামি আদর্শ নীতি নির্বিশেষে দয়া করে আপনারা আমাকে এবার সমর্থন করুন। একটা স্লোগান আছে, ধর্ম যার যার তার তার, উৎসব সবার। কলকাতা উত্তরের মানুষকে আমি আহ্বান জানাচ্ছি, পার্টি ভোট যার যার তার তার, তাপস এমপি হলে সবার। এক ফোনে তাপস রায় একদম শুধু পাবে না, যদি আমি সেই মুহূর্তে ফোন ধরতে না পারি, আমার একটা সুঅভ্যাস হোক কুঅভ্যাস হোক আমার রয়েছে, আমি কল ব্যাক করি। এই জন্য আমি খুবই প্রশংসিত। আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুব আস্থাভাজন ছিলেন। না, সেটা ঠিক না। দল করতে গেলে অভিষেক সংগঠনটা দেখতো। অভিষেকের কয়েকটা জিনিস আমার ভালো লেগেছিল, যেমন 1 man 1 post, যেমন ওই বয়স। সেক্ষেত্রে আমি নবীন প্রবীণদের প্রশ্নে আমি নবীনদের সঙ্গে ছিলাম, তবে এই বৃদ্ধদের বিরুদ্ধে ছিলাম। আমি সেই প্রশ্নে ছিলাম। আমি কতটা ওর ঘনিষ্ঠ ছিলাম বা আস্থাভাজন ছিলাম সেটা আমি জানি না, তবে আমি যেটা করেছিলাম, আমি এটাও, যেমন আজকে আমি বিজেপি করছি, আমি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে বিজেপি করছি এবং করব, এবং এই বিজেপি থেকেই আমার পলিটিক্যাল রিটায়ারমেন্ট হবে, সেটাও আমি ঘোষণা করেছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় এখানে প্রার্থী হোক চাননি। মমতা বন্দ্যোপাধ্যায় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করেছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্যাটা হচ্ছে কি, যেটা আমি বুঝেছি, মমতা বন্দ্যোপাধ্যায় বোঝা বইতে ভালোবাসেন। উনি যারা দলের কাজে লাগেনি, সেই খবরটাও কেন রাখেন না বা রাখেননি। আর এই সমস্ত বোঝাদের জন্যে উনি অনেক নিষ্ঠাবান, সিরিয়াস, সিনসিয়ার ওয়ার্কারদের উনি আহত করেছেন, আঘাত করেছেন। কুণাল ঘোষ, জেনারেল সেক্রেটারি, প্রধান মুখপাত্র, 3 মাস আগের কথা, যেভাবে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছিলেন, নানা রকম কথা, আমি সেই বিষয়ের মধ্যে যাচ্ছি না। আপনার কি মনে হয় আপনার এই বিবেক ভোটের ডাক তৃণমূলের ওই অংশকে আন্দোলিত করবে যারা মনে প্রাণে সুদীপ বিরোধী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তারা নেতা বলে মানে? আমি বললাম তোমাকে যে আমি সর্বস্তরের মানুষের কাছে, জাতপাত ধর্ম বর্ণ পতাকার গোড়ামি আদর্শ নীতি নির্বিশেষে আমি মানুষের কাছে করজোরে আমি প্রার্থনা করছি যে আপনারা আমাকে সমর্থন করুন। আশা করি মানুষ আমাকে সমর্থন করবে। প্রশান্ত কিশোর বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছে টবে লাগানো গাছ। আপনার মূল্যায়ন? এটা প্রশান্ত কিশোর বলেছেন। প্রশান্ত কিশোর দীর্ঘদিন এখানে কাজ করে গেছেন, আমি বলতে পারবো না। এই বিষয়ে আমার কোনো প্রতিক্রিয়া নেই। আপনার কেন্দ্রেরই ভোটার, এই রাজ্যে যারা রাজনীতি করছেন তাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ বিমান বসু, আপনি তার আশীর্বাদ নিয়েছেন। আপনি অজিত পাঁজার বাড়িতে গিয়ে তার আশীর্বাদ নিয়েছেন।
আপনি সোমেন মিত্রর বাড়িতে গিয়েও তার পরিবারের লোকজনদের আশীর্বাদ নিচ্ছেন। এই যে রাজনৈতিক সৌজন্য যেটা তাপস রায় দেখাচ্ছেন কলকাতা উত্তরে, আপনার কি মনে হয় যে আপনার এই সাধন পান্ডের বাড়িতেও গেছিলেন, আপনার এই রাজনৈতিক বিষ্ণুকান্ত শাস্ত্রীর বাড়ি গেছিলাম, বেরিওয়াল বাড়ি হাউসে গেছিলাম, মানে যেখানে আদবানিজি অটলজি উঠতেন, অটলজি, আদবানিজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, মুরলী মনোহর যোশী, এই রাজনৈতিক সৌজন্যটা রাজনীতিতে থাকা উচিত। সত্যি কথা বলতে কি, সৌজন্যটা আমরাই সকলে মিলে নষ্ট করেছি, এবং এই সৌজন্য নষ্ট হওয়ার পেছনে এই নির্বাচনে দাঁড়িয়ে আবার বুঝতে পারছি যে তৃণমূলের কিছু মানুষজন আছেন যারা সৌজন্যর অর্থটাই বোঝেন না, এবং তারা পলিটিক্সে সৌজন্য থাকবে না, এটা হয় কখন? পলিটিক্স তো নাকে ঘুষি মারার জিনিস নয়, ব্লান্ড যারা তাদের জন্য তো পলিটিক্স নয়। পলিটিক্সটা একটা সূক্ষ্ম জিনিস, ভাবনা চিন্তার জিনিস, আলোচনা করার জিনিস, একটা ডিবেটেবল জিনিস, মানুষের কাছে যাওয়ার জিনিস, মানুষকে বোঝানোর জিনিস। তারপর মানুষ যেটা বুঝবে, ডেমোক্রেসিতে যে দলকে চাইবে, যে ব্যক্তিকে চাইবে, আসবে তারা। এই বিভিন্ন জায়গাতে এই যে আক্রমণ হচ্ছে, কোথাও প্রার্থীর ওপর, কোথাও কর্মীদের ওপর, সহকর্মীদের ওপর, এটা তো হওয়ার কথা ছিল না। সিপিএম এর সময় এই তৃণমূলই আন্দোলন করেছে, আমি করেছি, আমরা বলেছি, কংগ্রেসের সময় বলেছি, তৃণমূলের সময় বলেছি। এখন নো আই কার্ড নো ভোট বলে এখন তারপরে দেখা যাচ্ছে 11 সালে ক্ষমতায় আসার পর 13 সালে 2 বছরের মধ্যে কনফিডেন্স নেই। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু হয়ে গেল লুট, পুরসভার নির্বাচন, মিউনিসিপ্যালিটির নির্বাচন, কর্পোরেশনের নির্বাচন, 3 টিয়ার পঞ্চায়েত নির্বাচন। আপনার এই উপলব্ধিটা আসতে এতদিন সময় লাগলো? কে বললো? না, একেবারেই না। তুমি হয়তো জানো, এখন হয়তো বলবে না। আমি বিভিন্ন সময় দলের মধ্যে, আমার কেন্দ্রে, বিধানসভায়, তৃণমূল ভবনে, মাঝে মধ্যে বক্তৃতার মধ্যে, কর্মী মিটিংয়ে, পাবলিক মিটিংয়েও, এমনকি কখনো কখনো টিভিতেও বাইট দেওয়ার সময়, আমি অনেক সময় আমি ভুলে গেছিলাম। সেদিনকে মনে করিয়ে দিলেন যে 14 সালের সারদায় 15 সালের 2রা জানুয়ারি বছরের দ্বিতীয় দিনে এটি কোর কমিটির মিটিং হয়েছিল। ডক্টর উপেন বিশ্বাস সেই সময় আমাদের দলের এমএলএ ছিলেন এবং মন্ত্রী ছিলেন। তিনি একবার নয়, কোনো একটি চ্যানেলে বলে 3-3বার বলেছেন যে একমাত্র তাপস রায়, একমাত্র তাপস রায়, একমাত্র তাপস রায়। আমি সতর্ক করেছিলাম, কাকস্য পরিবেদনা, বহু ঘটনার বলেছি, কিন্তু কোনো সুরা হয়নি। তবে আপনি শ্লাঘাবোধ করতে পারেন, এটা আপনার দীর্ঘ রাজনৈতিক জীবনের সব থেকে বড় প্রাপ্তি বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। 12ই জানুয়ারি ওই অনভিপ্রেত ঘটনার পর কাটিং অ্যাক্রস দ্য পার্টি লাইন, অজিত চৌধুরী, সুজন চক্রবর্তী, বিজেপির নেতারা যেভাবে আপনার পাশে এসে দাঁড়িয়েছে, এটা আমার পরম দশকের রাজনৈতিক জীবনে এটা আমার পরম প্রাপ্তি। কিছু আছে কি? আমার এই 52 বছরের রাজনৈতিক জীবনের আমার পরম পাওয়া হলো, আমার বাড়িতে যেদিন 12ই জানুয়ারি ইডি রেড করেছিল, আমি যে দলের অনেকগুলো পদে ছিলাম, এমএলএ ছিলাম, চিফ হুইপ ছিলাম, জেলার প্রেসিডেন্ট ছিলাম, স্টেটের ভাইস প্রেসিডেন্ট ছিলাম, মুখপাত্র ছিলাম, সরকারি অনেক ডেপুটি চিফ হুইপ ছিলাম, আরো আরো আরো, আমার দল, সেদিনের দল আমার পাশে দাঁড়ায়নি। আমার পাশে সেদিন দাঁড়িয়েছিল বিজেপি, কংগ্রেস, সিপিএম, আইএসএফ। সকলে হয়তো আমাকে জানতো, চিনতো, বুঝতো যে আমার কলঙ্ক নেই, আমি কলঙ্কিত নই, বা আমি কোনো স্ক্যামের সঙ্গে যুক্ত নই। সেটা আরো সাবস্ট্যান্সিয়েটেড হলো 50-52 দিন ধরে যখন আমার সঙ্গে কেউ কথা বললো না, আমায় ডাকলো না, এমনকি সুপ্রিমোরও ফোন পেলো না আমার বাড়ির লোকজন বা আমি। সুপ্রিমো কিন্তু অন্যদের পাশে দাঁড়িয়েছেন, দাঁড়ান। তো তখন আমার মনে হলো যে সুদীপ ব্যানার্জি যে ইনফরমারি কাজটা করে আমার বাড়িতে ইডি পাঠিয়েছেন, এটা দল সম্ভবত জেনে ফেলেছে, এবং তার জন্যই হয়তো আমার বা আমার পরিবারের পাশে দাঁড়ালো না। তখন আমার মনে হলো যে না, আমি 18ই জুনে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, দল করব না, রাজনীতি ছেড়ে দেবো। আমি ঠারে ঠোরে বহুভাবে দলের সঙ্গে দূরত্ব সৃষ্টি করেছিলাম এবং বলে দিয়েছিলাম, বুঝিয়ে দিয়েছিলাম। এই ঘটনা ঘটার পর এবং 50-52 দিন যাওয়ার পর যখন দেখলাম যে কেউই কোনো পার্টির তরফ থেকে কিছু বললো না, অথচ শেখ শাহজাহানের হয়ে পাশে দাঁড়ালো মমতা ব্যানার্জি বিধানসভায়, তারপরেই
অরূপের ভাইয়ের বাড়িতে রেড হওয়াতে তাদেরও পাশে কদিন আগে দাঁড়িয়েছিল। বীরের মর্যাদা দিয়ে নিয়ে আসতে হবে কেষ্টমণ্ডলকে, এসব তিনি বলেছিলেন। তাহলে কি আমরা এই দলে অপাঙ্ক্তেয়? তাহলে এই দলে থাকবো কেন, দল করবো কেন? আসলে 75-25 ফর্মুলায় তুমি বোধহয় ফিট করো। আমি অনেক কিছুতেই ফিট করিনি, সেটা আমি জানতাম, আমি বুঝতাম, আমি বলতামও, আমি সেটা বলতামও। বহু সময় বলেছি, বহু মন্ত্রীদের সঙ্গে আড্ডায়, এমএলএদের সঙ্গে আড্ডায়, এমপিদের সঙ্গে আড্ডায়, স্পিকারের ঘরে, নিজের ঘরে, সব আমি বলেছি। যাই হোক, যেটা হয়েছে ভালোই হয়েছে, ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য। তাপসদা, তুমি সেন্ট পলসের প্রাক্তনী, তোমার দীর্ঘদিনের বন্ধুরা, কলেজের সহপাঠিনীরা, কেউ 1 বছরের 2 বছরের ছোট, কেউ 1-2 বছরের বড়, তাদের সঙ্গে তোমার একটা ঘনিষ্ঠ কার্যত পারিবারিক সম্পর্ক আছে। তাদের কাছে তোমার কি অনুরোধ বা কি অ্যাপিল? আমার অ্যাপিল হচ্ছে, উত্তর কলকাতার বাসিন্দা যারা, আমার এই যে অ্যালামনি অ্যাসোসিয়েশন আছে, যারা আমি প্রেসিডেন্ট, তারা সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছে, আমারও অ্যাপিল, আমারও অনুরোধ, তারা তাদের পরিবার নিয়ে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, প্রতিবেশীদের নিয়ে আমার পক্ষে, আমার সমর্থনে তারা ভোট দেবে। তাপসদা, আর ঠিক 2টো প্রশ্ন করব। উত্তর কলকাতার জন্য তোমার 3টে কর্মসূচি কি হবে তুমি জিতলে পরে? মানুষ পাবে আমার দরজা এবং আমার অফিসের দরজা এবং ফ্ল্যাটের দরজা, আমি থাকি অবারিত, খোলা থাকবে, থেকে না বলে দেব না। গঙ্গার তীর বরাবর তার সৌন্দর্যায়নের কথা আমি অনেকবার শুনেছিলাম, কিন্তু হয়নি। আর কিছু মনীষীদের বাড়ি রয়েছে, কুমোরটুলির সংস্কারের একটা প্রয়োজন রয়েছে। এগুলো নিয়ে আমি বিদগ্ধ মানুষের সঙ্গে, কলকাতা উত্তরই তো আসল কলকাতা, আর আমি এই কলকাতা উত্তরের, আমি বহরমপুর টমপুর থেকে আসিনি, হ্যাঁ, আমি ভূমিপুত্র, জন্মের পর থেকেই এখানে, প্রাইমারি, সেকেন্ডারি স্কুল, কলেজ, পোস্ট গ্রাজুয়েশন সবই এখান থেকে, রাজনীতিও এখান থেকে, ছাত্র আন্দোলন এখান থেকে, যুব আন্দোলন এখান থেকে, সিপিএম বিরুদ্ধে 34 বছরের লড়াই এখান থেকে, এই মধ্য উত্তর, কাউন্সিলর একাধিকবার এখান থেকে, এমএলএ একাধিকবার এখান থেকে। সেই হিসাবে কিন্তু রাজনৈতিক কর্মী হিসাবে কলকাতা উত্তরের মানুষরা, আমার নির্বাচক মন্ডলী আমার সেই স্বীকৃতি দিচ্ছে। শেষ প্রশ্ন, আমরা জানি ওই 9 দশকের মাঝামাঝি মধ্য কলকাতার সিপিআইএম এর দাপুটে নেতা লক্ষ্মীদের সঙ্গে তোমার রাজনৈতিক বিরোধ কার্যত প্রবাদে পরিণত হয়েছিল, কিন্তু কখনো সম্পর্কের তিক্ততা কখনো হয়নি বলে আমার ধারণা। এবার এখানে জাতীয় কংগ্রেসের প্রার্থী আছেন, বামপন্থীরা এবার সিম্বল পাচ্ছেন না কলকাতা উত্তরে, তাদের কাছে তোমার কি অ্যাপিল? একই অ্যাপিল তাদের কাছে, যদি এই অশান্তি জিয়ে রাখা বা অশান্তি সৃষ্টি করা বা অশান্তি বাড়িয়ে দেওয়া এবং উত্তর কলকাতার মানুষকে উপেক্ষা করা, উত্তর কলকাতাকে উপেক্ষা করা, এমন একজন মানুষকে তারা যেন সাংসদ করে না পাঠান, যার সম্ভাবনা রয়েছে, তার পাশে তারা যেন দাঁড়ান, আশীর্বাদ করেন, সমর্থন করেন। সংখ্যালঘুদের কাছে তোমার বার্তা কি? তাদের একটা ধারণা তৈরি করা হচ্ছে যে সংখ্যালঘু মানেই বিজেপি বিরোধী, এই ধারণাটা ভাঙতে তুমি কি করবে? এখন কথা হলো যে নির্বাচনের সময় হঠাৎ দেখি সংখ্যালঘুদের উপর সব দরদ উতলে পড়ে, আর তখন দেখি সেকুলার আর কমিউনাল, এই কথাগুলো যে বা যারা নির্বাচনের সময় বেশি বলে তারা নন সেকুলার, তারাই কমিউনাল। তোমার মার্জিন কত হতে পারে বলে মনে হয়? আমি লক্ষাধিক ভোটে জিতবো। কবি সুধীন দত্ত তার উট পাখি কবিতা একটা লাইন বলেছিলেন, অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে, তৃণমূলীরা কি অন্ধ হয়ে আছে, তাই আসন্ন প্রলয়ের
সেটা বলতে পারবো না, তবে ক্ষমতায় মদমত্ত হয়ে রয়েছে, বড় অহংকার হয়েছে, স্পর্ধা হয়েছে, এবং সেই অহংকার এবং স্পর্ধা এমন জায়গায় পৌঁছেছে যে তারা ওই মদমত্ত হয়ে অন্ধই হয়ে গেছে, বুঝতে পারছে না যে মানুষ থেকে, জনগণ থেকে কত বিচ্ছিন্ন তারা। অনেক ধন্যবাদ তাপসদা, অনেক ধন্যবাদ। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.